আপনাদের মূল্যবান মতামত পাচ্ছি। সেই মতামতগুলোকে যথাযোগ্য গুরুত্ব দিয়ে আমি অনুষ্ঠানের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি। আমার বিশ্লেষণ এবং বিশিষ্টজনদের সাক্ষাৎকার শুনতে গেলে আপনাকে যুক্তিতর্ক সঙ্গে অর্ক সাবস্ক্রাইব করতে হবে এবং লেটেস্ট আপডেটের জন্য বেল আইকন প্রেস করতে হবে। দুর্গাপুজোর সময় বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণের ঘটনা ঘটল। ঠিক কিছুদিন আগেই খাস লন্ডন শহরে কনজারভেটিভ পার্টির এক সাংসদ ছুরিকাহত হলেন র্যাডিক্যাল ইসলামের অনুসারী এক যুবকের দ্বারা। আরেকটু পিছিয়ে যান, 9-10 মাস আগে খোদ ফ্রান্সের রাজধানী প্যারিসের বুকে একজন স্কুল শিক্ষককে খুন করেছিলেন 18 বছর বয়সী এক চেচেন যুবক, মুসলিম ধর্মাবলম্বী মানুষ। সেই শিক্ষকের অপরাধ কী ছিল? ফরাসি কার্টুন পত্রিকা, বিখ্যাত কার্টুন পত্রিকা শার্লি এবদোর একটা কার্টুনকে তিনি ক্লাসরুমের মধ্যে দেখিয়েছিলেন ফ্রিডম অফ এক্সপ্রেশনের প্রতীক হিসাবে। ইসলাম অবমাননা করা হয়েছে, এই অভিযোগ তুলে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। কেন এই বিষয়গুলোর অবতারণা করলাম? যে যুবকটি সেই ফরাসি শিক্ষককে খুন করেছিল সে আদপে চেচেন বংশোদ্ভূত। চেচেন ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত। পৃথিবীতে মুসলিম জনসংখ্যা 200 কোটি, মানে 2 বিলিয়ন। আর চেচনিয়ার মুসলিম জনসংখ্যা 1 মিলিয়ন, 10 লক্ষের কাছাকাছি। তার 95% মুসলমান ধর্মাবলম্বী মানুষ। চেচেনের সঙ্গে সোভিয়েতের লড়াই হয়। তখন ছিলেন বরিস ইয়েলৎসিন। তিনি কিন্তু সেভাবে দমন করতে পারেননি, তাই বিক্ষোভের আঁচ চেচেনিয়াতে ছিল। তারপর পুতিন যখন ক্ষমতা দখল করলেন তখন চেচেনিয়াকে পুরোপুরিভাবে তিনি একদম নিয়ন্ত্রণ করলেন এবং চেচেনিয়ার বহু মানুষ তারপরে উদ্বাস্তু হয়ে যায়। চেচেনিয়া কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। যে ছেলেটি ফরাসি দেশে গিয়ে সেই শিক্ষককে হত্যা করলো সে আসলে তার বাবা মা চেচেন সম্প্রদায়, চেচেনের মানুষ। অর্থাৎ এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই ঘটনার পর বিশ্বজুড়ে কিন্তু প্রতিবাদ হয়েছিল যে ইসলাম আক্রান্ত। আমাদের ভূপালে হয়েছিল, বম্বেতে হয়েছিল, পাকিস্তানে হয়েছিল, বাংলাদেশে হয়েছিল, টার্কিতে হয়েছিল, কোথাও হয়নি। কোথায় হয়নি? আসলে হচ্ছে মুসলমানরা একটা জিনিসের উপর এখন জোর দিচ্ছেন, সেটা হচ্ছে আমার ধর্ম এক, সারা বিশ্বে যারা মুসলমান আছে তাদের আইডেন্টিটিও এক, অর্থাৎ প্যান ইসলামের ধারণা তারা পোষণ করছেন। সেই প্যান ইসলামের ধারণা থেকেই ফরাসি দেশে কার্টুন আঁকার প্রতিবাদ করা হয় এবং এই কিশোর যখন সেই শিক্ষককে খুন করে তখন কিন্তু প্রতিবাদ সেভাবে হয়নি মুসলিম দুনিয়ায়। কার্যত পরোক্ষে স্বীকৃতিও দেওয়া হয়েছিল এই নৃশংস ঘটনা। এবার আসুন, মুসলমান জনসংখ্যা কোন কোন দেশে কীরকম আছে। আফগানিস্তানে 4 কোটি, আলজেরিয়ায় 3 কোটি, অ্যাঙ্গোলায় 3 কোটি, মালয়েশিয়ায় 1,70,00,000, বাংলাদেশে 16 কোটি, ইন্দোনেশিয়ায় 23 কোটি, পাকিস্তানে 22 কোটি, ইরাকে 4 কোটি, ইরানে 8.5 কোটি। 120 কোটির মতো ইসলাম ধর্মাবলম্বী মানুষ বাস করেন এশিয়ায়, কিছু থাকেন ইউরোপে, আর কিছু আছেন আফ্রিকায়, এবং আফ্রিকার সংখ্যাটা কিন্তু কম নয়। ভারতবর্ষ মুসলিম প্রধান দেশ না হলেও সবথেকে বেশি সংখ্যালঘু, প্রায় 20 কোটির কাছাকাছি মানুষ ভারতবর্ষে থাকেন, যেটা নন মুসলিম দেশে সবথেকে বড় ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাস। এবার আসা যাক ইসলাম বিশ্বে গণতন্ত্রের ধারণায়। ইন্দোনেশিয়ায় মোটামুটি গণতন্ত্র আছে। পাকিস্তান এবং বাংলাদেশ গণতন্ত্রের কথা মুখে বললেও সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি খুব একটা পোক্ত নয়। ইন্দোনেশিয়ায় মোটামুটি পাকাপোক্তভাবে গণতন্ত্র আছে। সুতরাং ওই দেশগুলোতে গণতন্ত্র না থাকার দরুন পৃথিবীর অন্যান্য অমুসলিম দেশে যেখানে গণতন্ত্র আছে সেখানকার মুসলিমরা
অত্যধিকভাবে গণতান্ত্রিক বিষয়বস্তু নিয়ে সরব হয়, সবসময় বলে যে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হচ্ছে। দেখবেন ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ সবসময় মনে করেন যে তাদের গণতান্ত্রিক ব্যবস্থা আক্রান্ত হচ্ছে, তারা সমান অধিকার পাচ্ছে না, তারা শাসক দলের বা সংখ্যাগরিষ্ঠ মানুষের চাপিয়ে দেওয়া নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছেন। কিন্তু মুসলিম বিশ্বের অধিকাংশ দেশেই কিন্তু গণতন্ত্রের ক পর্যন্ত নেই। সুতরাং এক ধরনের আক্ষেপ, আক্রোশ তাদের মধ্যে জমা হয়। এবার দেখুন সবথেকে মজার বিষয়, মুসলিম জনসংখ্যার একটা বড় অংশ থাকে গরিব দেশে, অনুন্নত দেশে। আর মুসলিম দেশগুলোর জিডিপি বা মূল অর্থ বা ধন সম্পদ আসে গালফ কান্ট্রিজ থেকে, সৌদি আরব, কুয়েত, বাহারিন, ইউনাইটেড ইউএই বলে। সেখানকার পপুলেশন কত? খুব নেগলিজিবল। অর্থাৎ সম্পদ পুঞ্জীবিত আছে গালফ কান্ট্রিতে, আর বাকি মুসলিম দুনিয়ায় কিন্তু সম্পদ নেই। কিন্তু ধনী মুসলিম কান্ট্রিগুলো কিন্তু সম্পদকে আবার ছড়িয়ে দিচ্ছে না দরিদ্র মুসলিম দেশকে, সেখানে কিন্তু প্যান ইসলামের ধারণা কিন্তু কাজে লাগছে না। বরঞ্চ এই দেশগুলো আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে, তাদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক তাদের। অর্থাৎ ওয়েলথ ডিসপ্যারিটিও আছে মুসলিম ওয়ার্ল্ডে। মুসলিম প্যান ইসলামিক ধারণা স্বাধীনতার আগেও ভারতবর্ষে ছিল। 1919 থেকে 1924 খিলাফত আন্দোলন তুরস্ককে সামনে রেখে ভারতবর্ষেও সংগঠিত হয়েছিল। সেটা কিন্তু একটা প্যান ইসলামিক আন্দোলন ছিল, ক্যালিফেটকে সামনে রেখে। গান্ধীজি অসহযোগ আন্দোলনকে খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন, কিন্তু কামাল আতাতুর্ক তুরস্কের এই ক্যালিফেটকে করে তুরস্ককে গণতান্ত্রিক রিপাবলিকে পরিণত করেন। সুতরাং ওই ধারণা আর খুব টানা বাঁধেনি। 67-68 সালে ইসরায়েলের সঙ্গে আরব যুদ্ধে প্যান ইসলামিক কনসেপ্টটা একবার মাথাচাড়া দিয়েছিল। তারপর প্রথম আফগান যুদ্ধে সোভিয়েতের সঙ্গে জিহাদিদের লড়াইয়ে ইসলাম, প্যান ইসলামের ধারণা আর একবার সংগঠিত হয়েছিল, কিন্তু সেখানেও আমেরিকার মুখ্য ভূমিকা ছিল। তাছাড়া সাম্প্রতিক অতীতে কোথাও প্যান ইসলামের ধারণা সেভাবে জেগে ওঠেনি। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ পরস্পরের সঙ্গে লড়াই করেছে, ইরাকের সঙ্গে ইরানের লড়াই হয়েছে। যখন দুটো মুসলিম দেশ পরস্পরের বিরুদ্ধে লড়াই করে, তখন জাতীয়তাবাদের ধারণা তাদের মধ্যে মাথাচাড়া দেয়, কিন্তু অন্যান্য দেশে যখন অন্যরা আক্রান্ত হচ্ছেন, মুসলমানরা আক্রান্ত হচ্ছেন, তখন প্যান ইসলামিক ধারণা জোরদার হয়। নিজেদের মধ্যে লড়াইয়ে ইরাক, ইরান দুটোই মুসলিম দেশ, শিয়া এবং সুন্নি, তখন কিন্তু কোনো প্যান ইসলামিক ধারণা কাজ করে না। কিন্তু অন্য দেশে যেখানে মুসলমান ধর্মাবলম্বীরা সংখ্যালঘু, সেখানে কিন্তু প্যান ইসলামের ধারণা কাজ দেয়। এবার আসুন, এই যে কেন সন্ত্রাসবাদ বা প্রতিশোধ এক্সপোর্ট হচ্ছে, আপনি সৌদি আরব ভাবুন, আপনি কুয়েত ভাবুন, আপনি ইউএই ভাবুন, সেখানে কিন্তু প্রতিবাদ আন্দোলন করার কোনো অধিকার নেই। আপনি বিক্ষোভ করতে পারবেন না, আপনি একটা প্ল্যাকার্ড দেখাতে পারবেন না, আপনি সংবাদপত্রের সম্পাদককে চিঠি পর্যন্ত লিখতে পারবেন না। সর্বত্রই মিলিটারি ইন্টেলিজেন্স এবং খুব নির্দয় সেনা আপনার উপর নজরদারি করছে। কোনো রকম প্রতিবাদ হলে আপনার টুটি চিপে ধরা হবে, হয় আপনার মৃত্যু হবে, নয় আপনাকে সারা জীবন জেলের অন্দরে কাটাতে হবে। তো এই সমস্ত মানুষ যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় ভোগেন, যারা নিজেদের মতো করে নিজেদের দেশে প্রতিবাদ সংগঠিত করতে পারছেন না, তারা কিন্তু পশ্চিম দুনিয়ায় গিয়ে প্রতিবাদ করছেন। কখনো কখনো নিজেদের ভিতরে পুঞ্জীভূত ক্ষোভকে সন্ত্রাসের কাজে ব্যবহার করছেন। এটাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশন অফ রিভেঞ্জ বা প্রতিশোধের বিশ্বায়ন। আমরা যে ঘটনাগুলো দেখছি, ব্রিটেনের রাজপথে দেখছি, অন্যান্য জায়গায় দেখছি, সেটাও কিন্তু এই গ্লোবালাইজেশন অফ রিভেঞ্জ, প্রতিশোধের বিশ্বায়ন। সাংবাদিক শেখর গুপ্তা, পলিটিক্যাল কমেন্টেটর শেখর গুপ্তা, তিনি কিন্তু এই শব্দবন্ধটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে গ্লোবালাইজেশন অফ রিভেঞ্জ, সেটাই কিন্তু
হচ্ছে। আইসিসকে ইসলামিক অনেক দেশই পছন্দ করে না, কারণ ইসলামিক দেশগুলোর মধ্যে যে একটা অর্ডার আছে, যেভাবে তারা চালায়, আইসিস তাকে চ্যালেঞ্জ করছে। আইসিস ক্যালিফেটের অনুসারী। আইসিস বলছে ইসলামিক ওয়ে অফ লাইফ তোমরা পালন করো, শরিয়া যা বলছে সেটা তোমরা পালন করো। আমরা তো সেটা করছি, কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো যেখানে ইসলামিক, যাদের রাষ্ট্রধর্ম ইসলাম, তারা যে অর্ডারের মধ্যে স্বচ্ছন্দ বোধ করে, সেই অর্ডারটা যখন আইসিস চ্যালেঞ্জ করছে, তখন আইসিসের সঙ্গে সম্মুখ সমরে নামছে। অর্থাৎ ইসলামের মধ্যে কোনো ইউনিফর্মিটি নেই। 200 কোটি মানুষ মুসলমান ধর্মাবলম্বী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, কিন্তু সেইভাবে প্যান ইসলামের ধারণা এখনো পর্যন্ত সেভাবে মাথা চারা দেয়নি বা দানা বাঁধেনি। ইসরায়েল আরবের যুদ্ধ একবার হয়েছিল এবং আফগানিস্তানের জেহাদের সময় একবার হয়েছিল, কিন্তু ইসলামের ভুবন রক্তপাতে দীর্ণ, রক্তপাতে লাঞ্ছিত। সুতরাং এত বৃহৎ জনগোষ্ঠী সত্ত্বেও ইসলাম কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. তার কারণ এক প্রচণ্ড গোড়া ধর্মীয় অনুশাসন, এক নিজেদের মধ্যে লড়াই, শরিয়া মানব না গণতান্ত্রিক হব ইত্যাদি ইত্যাদি। সুন্নি সম্প্রদায়ের মানুষ 85%, শিয়া সম্প্রদায়ের মানুষ 15%, কিন্তু 2 সম্প্রদায়ের মধ্যেই মারামারি ঘটেই থাকে। কান্দাহারের মসজিদে বিস্ফোরণ তার সাম্প্রতিকতম নিদর্শন। সুতরাং ইসলামের ভুবন রক্তপাতে লাঞ্ছিত। সেখানে ভুবনজোড়া ইসলামের ডাক দেওয়া সত্ত্বেও নানাবিধ কারণে, আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক কারণে, সেই প্যান ইসলামের ধারণা এখন বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। ভারতবর্ষের 20 কোটি মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে আনুমানিক। বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে, তাদের একজন সাংসদ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয়। কিন্তু বিজেপি যে পলিটিক্যাল ডিসকোর্স ঠিক করে দিচ্ছে, ভারতের সোকল সেকুলার পার্টিগুলো সেই ডিসকোর্স মেনে চলছে। কংগ্রেস মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে চায় না, মুসলিমদের থেকে দূরে দূরেই থাকতে চাইছে এখন, কিন্তু মুসলিম ভোট চায়। 2014 সালে অভাবনীয় নির্বাচনী বিপর্যয়ের পর একে অ্যান্টনি কমিটি যে রিপোর্ট দিয়েছিল, তাতে বলা হয়েছিল অতিরিক্ত মুসলিম প্রীতির জন্য কংগ্রেসের এই খারাপ ফলাফল হয়েছে। তারপর থেকে কংগ্রেস সতর্ক হয়ে গেছে। একসময় দিল্লির রাজধানীতে ইফতার কালচার খুব চালু ছিল, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর রাজধানীতে ইফতার প্রায় বন্ধ হয়ে গেছে। একজন করতে পারেন, কিন্তু কংগ্রেস সভানেত্রীর বাড়িতে বোধহয় এখন আর ইফতার পার্টি হয় না। শিবরাজ সিং চৌহান একসময় সংখ্যালঘুদের সঙ্গে খুব মিশতেন টিশতেন, ইফতার পার্টি করতেন, তিনিও কিন্তু এখন নিজেকে গুটিয়ে নিচ্ছেন। ধরুন 370 বাতিল, 35 বাতিল করে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে, কিন্তু কোনো দল, বিজেপি বিরোধী দল বলছেন না আমরা আবার ফিরিয়ে আনবো 370-35 যদি ক্ষমতায় আসি। বড়জোর তারা বলছে আমরা স্টেটহুড ফিরিয়ে দেবো। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। 3 তালাক নরেন্দ্র মোদীর আমলে হয়েছে। কোনো অবিজেপি দল বলছে না যে ক্ষমতায় আসলে আমরা মুসলিমদের যে ছিল ওদের ধর্মমতের 3 তালাক, সেই আইনটা আমরা বাতিল করে দেব। CAA NRC এটাও তো বিজেপি করেছে। কেউ কি বলছে যে ক্ষমতায় আসলে আমরা CAA NRC বাতিল করে দেব? প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে। কিন্তু কাশ্মীরে
আবার যে সাংবিধানিক ব্যাপারগুলো ছিল 370-35 যেগুলো বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার, কংগ্রেস কি বলছে যে আমরা যদি কেন্দ্রে ক্ষমতায় আসি আবার কাশ্মীরবাসীকে এগুলো আমরা ফিরিয়ে দেব? বলতে তারা পাচ্ছে না। যদি তারা বলে, তারা মুসলিম তোষণকারী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হবে। তারা মনে করছে তাহলে হিন্দু ভোটের ছিটে ফোঁটাও তাদের কপালে চুটবে না। অর্থাৎ বিজেপি সংঘ, মোদিজি, অমিত শাহ সুকৌশলে ভারতের বিরোধী দলগুলোর গৈরিকীকরণ করে দিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। অনেকে বলেন শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ করেছে বিজেপি, কিন্তু সেটা তো ডিবেটেবল বিষয়। ইরফান হাবিব, তনিকা সরকারের চোখ দিয়ে আমি কেন সবসময় ইতিহাসকে দেখব? ইতিহাসের অনেক ব্যাখ্যা হতে পারে। সংঘ একটা ব্যাখ্যা দেয় আর ওনারা একটা ব্যাখ্যা দেয়, দুটো ব্যাখ্যাই চলুক না কেন। সংঘের ব্যাখ্যা বা যারা ইরফান হাবিব, তনিকা সরকারকে চ্যালেঞ্জ করছেন, তারা যে সবসময় ভুল সেটা আমি মানতে রাজি নই। তাই ইতিহাসের গৈরিকীকরণ নিয়ে একটা বিতর্ক চলছে, শিক্ষাক্রমের গৈরিকীকরণ নিয়ে একটা বিতর্ক চলছে, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোকে সংঘ এবং বিজেপি টোটালি স্যাফ্রনাইজ করে দিয়েছে। অর্থাৎ বিরোধী রাজনীতির গৈরিকীকরণ হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহের জমানায়। এটাই বোধহয় ভারতের রাজনীতির সবথেকে বড় প্যারাডাইম শিফট।